বাবা প্রবাসে থাকাকালীন আমার মায়ের দ্বিতীয় বিয়ে হয়ে গেল। আমার বয়স এখন 10 বছর। মা যাকে বিয়ে করলো তার বাড়ি আমাদের বাড়ি থেকে 4 মিনিট লাগে হেঁটে যেতে, খুব কাছে। বাবা প্রবাসে গিয়েছে 2 বছর, যখন আমার বয়স ছিল 8 বছর। বাবা আগে একটি দোকান চালাতো, মুদির দোকান। দোকানটাও ভালো চলছিল না, লস খাচ্ছিল শুধু। তখন মায়ের বুদ্ধিতে বাবা প্রবাসে যেতে রাজি হলো। দোকান বিক্রি, 7 লক্ষ টাকা আর মায়ের কিছু গয়না বিক্রি করে বাবা সিঙ্গাপুর চলে গেল। বাবা সিঙ্গাপুর যাওয়ার পর খুব ভালো বেতন পাচ্ছিল। বাবা বেতনের থেকেও কেমন করে জানি আরো বেশি ইনকাম করতো। বাবা বিদেশ যাওয়ার পর আমরা খুব সুখী ছিলাম। বাবা মাসে মাসে অনেক টাকা দিত, ব্যাংকে রাখতে বলতো আর বাকিটা খরচ করতে বলতো। আমরা আলাদা খেতাম আর দাদা আর দাদি আলাদা খেত। বাবা মাস শেষে তাদেরও কিছু টাকা দিত, মা একাই সব বাজার করত। বাবা সিঙ্গাপুর যাওয়ার 4 মাস পর থেকেই মা প্রতিদিন বাজারে যেত। এভাবে কয়েক মাস চলার পরে মায়ের নামে গ্রামে একটা কথা ছড়িয়ে পড়ল যে মামুন ব্যাপারীর ছেলে রাজীবের সাথে আমার মায়ের সম্পর্ক আছে। তাদের নাকি বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে। এই কথা বাবার কানে যেতেও বেশি সময় লাগলো না। বাবা রাতে মায়ের কাছে ফোন দিল। মা কেঁদে কেঁদে বলল, গ্রামের মানুষ আমাদের উন্নতি দেখতে পারে না, এই জন্যই আমাদের পেছনে লাগছে। তুমি ভালো বেতন পাও, এটা গ্রামের মানুষের সহ্য হচ্ছে না। বাবাও মায়ের কথা বিশ্বাস করেছিল। তারপর থেকে বাবা আমাদের খরচা পাতেও অল্প কিছু টাকা বেশি দিত। আগের মতো লাখ লাখ টাকা দিত না। মা যদি বলতো এখন টাকা কম দাও কেন, তখন বাবা বলতো এখন ইনকাম কম, শুধু বেতন থাকে হাতে। এভাবেই চলে গেল আরো 1.5 বছর। এখন গ্রামে সবাই জানে রাজীবের সাথে মায়ের প্রেম আছে। বাবার অনেক টাকা নাকি রাজীবকে দিয়েছে মা। হঠাৎ একদিন রাতে মা রাজীবের বাড়িতে যেয়ে উঠল টাকা পয়সা গয়না নিয়ে। রাজীবের বাবা মাও মেনে নিয়েছে আমার মাকে। গ্রামে মানুষ আফসোস করতেছে যে বউটা কি সর্বনাশ করলো, নিজের পায়ে নিজেই কুড়াল মারলো। এত সুন্দর সংসার জামাই ফেলে একটা টাইউট বাটপারের কাছে গেল। এই খবর বাবার কাছেও পৌঁছে গেছে। বাবা শুধু দাদা দাদিকে ফোন দিয়ে বলেছিল, তোমরা তোমরা আমার ছেলেকে দেখে রাখো। তারপর বাবা ফোন বন্ধ করে রেখেছিল 3 দিন। 3 দিন পর বাবা ফোন দিয়ে অনেক কান্নাকাটি করলো। দাদাকে বলল আমাকে দেখে শুনে রাখতে। এভাবে 15 দিন যাওয়ার পর গ্রামে আবার রাও উঠলো আমার মা নাকি গর্ভবতী 5 মাসে। রাজীবের সন্তান তার পেটে। এই জন্যই তাড়াহুড়ো করে রাজীবকে বিয়ে করলো। মা আর আমরা একই গ্রামে থেকেও আর দেখা হতো না। আমাদের বাড়ি থেকে তাদের বাড়ি হালকা একটু দূরে, 4 মিনিট হাঁটলেই রাজীবের বাড়ি যাওয়া যায়। তাদের বাড়ির সামনে দিয়েই বাজারে যাওয়া লাগে, কিন্তু আমি আর কোনোদিন সেই রাস্তায় যাইনি। আমি অনেকটা ঘুরে তারপর স্কুলে যেতাম। মা আমাকে দেখতে কয়েকবার খবর পাঠিয়েছিল, কিন্তু আমি আর সেই বাড়ির সামনে যাইনি। ছোট মনটায় তখন ভিড় করেছিল এক বুক অভিমান আর অবহেলা। পুরো গ্রামে মানুষেরা করুণার পাত্র হয়ে বেঁচে থাকা যে কতটা কষ্টের, তা কেবল আমি 10 বছরে বুঝতে পেরে গিয়েছিলাম। বাবা 3 মাস পর দাদার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা পাঠালো আমাদের বাড়িতে 2 তলা একটা ডুপ্লেক্স বাসা বানানোর জন্য, এবং বলল 6-7 মাসের মধ্যে যেন বাড়িটা সম্পূর্ণ হয়। দাদাও ইঞ্জিনিয়ারিং এবং রাজমিস্ত্রি নিয়ে কাজ শুরু করে দিল। বাবা সিঙ্গাপুর কিসের ব্যবসা শুরু করেছে জানি না, তবে সেখান থেকে অনেক টাকা ইনকাম হয় এটা জানতে পেরেছিলাম। 7 মাসের মধ্যেই ডুপ্লেক্স বাড়িটা সম্পূর্ণ হয়ে গেল।
গ্রামের মধ্যে আমাদের এই ডুপ্লেক্সটাই সব থেকে সুন্দর। গ্রামে আর কোনো দোতলা ডুপ্লেক্স বাসা নেই। ধবধবে সাদা আর নীলের মিশ্রণে তৈরি সেই সুবিশাল রাজপ্রাসাদের মতো বাড়ির দিকে গ্রামের সবাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আর ঠিক রাজপ্রাসাদের চার দেওয়ালের মাঝে দাদা দাদি আর আমি এক নিঃশ্বাস জীবন কাটাচ্ছিলাম, এক নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলাম। শুনেছি মায়ের নাকি একটা মেয়ে সন্তান হয়েছে, দেখতে একদম রাজীবের মতন। কিন্তু তাদের পরিবার খুশি না। বিশেষ করে রাজীব পাড়ায় কথা উঠতো। রাজীব নাকি ভেবেছিল মায়ের কাছে বাবার পাঠানো অগাধ ধন সম্পদ আছে, যার ফলে রাজীবের সংসারে এখন শুধু অভাব আর অশান্তি। এভাবেই চলে গেল আরো 1 বছর। একদিন দাদা আর দাদি বাবারে ফোন দিয়ে বলল, বাবা তুই এখন বাড়িতে আয়, ঘরে একটা বউ লাগবে এখন। কিন্তু বাবা রাজি হলো না। শেষমেশ দাদা দাদি আমাকে বলল, দাদু ভাই তুই যদি তোর বাবাকে বিয়ে করতে বলিস তাহলে একমাত্র তোর বাবা বিয়ে করবে। আমি ও দাদার কথা শুনে বাবার সাথে কথা বললাম। বাবাকে বললাম, বাবা আমার একটু আম্মু লাগবো এখন। দাদা দাদিও এখন আর রান্না করতে পারে না, তুমি দেশে আসো বাবা। বাবা আমার কথা শুনে দেশে আসতে রাজি হয়। বাবা কয়েকদিন পর ফোন দিয়ে বলল, আমার টিকিট রেডি। বাবা দেশে থাকা আর এক বন্ধুকে ফোন দিয়ে একটা হেলিকপ্টার ভাড়া করলো। আমাদের বলল সকাল 10টার মধ্যে ঢাকা এয়ারপোর্টে থাকতে। 2 দিন পর দাদা আর আমি ভোরে রওনা দিয়ে ঢাকায় গেলাম, সকাল 10টার আগেই বাবাকে রিসিভ করতে। এয়ারপোর্টে ভিড় ঠেলে বাবা যখন বের হয়ে আসলো, আমার চোখ বিশ্বাস হচ্ছিল না। চকচকে পোশাক, চোখে কালো চশমা, বাবার চেহারায় এক রাজকীয় ভাব। বাবা যখন আসলো এয়ারপোর্টের, আমাকে আর দাদাকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো। আমার জন্য অনেক উপহার এনেছে বলল। অন্যদিকে সকাল থেকে সেদিন গ্রামের রাগ উঠে গেছিল। সুমন হেলিকপ্টার করে বাড়ি আসতেছে। এলাকার জুড়ে একটা উৎসব শুরু হয়ে গেল হেলিকপ্টার দেখতে। আশেপাশে কয়েক গ্রাম শত শত মানুষ জমা হতে লাগলো আমাদের বাড়ির সামনে খোলা মাঠে। বাবা আমাদেরকে নিয়ে হেলিকপ্টারে উঠলো। আমার এত আনন্দ লাগছিল এটা বলে বোঝাতে পারবো না। পাখা ঘোড়ার বিকট শব্দ আর বাতাসের ঝাপটায় যখন বিশাল যানটি আকাশে উড়াল দিল, আমার বুকটা গর্বে ভরে উঠল। জানালার কাছ দিয়ে নিচের দৃশ্যগুলো একদম ছোট ছোট খেলনার মতো দেখাচ্ছিল। আমাদের নিয়ে হেলিকপ্টার যখন গ্রামের উপর দিয়ে চক্কর দিচ্ছে, তখন অনেক মানুষ নিচ থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে। মাথার ওপর দিয়ে যখন হেলিকপ্টারের ছায়াটা গ্রামের ওপর পড়ছিল, তখন চারপাশে মানুষের চিৎকার আর কোলাহল স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমাদের হেলিকপ্টার নামানো হলো আমাদেরকে হেলিকপ্টার থেকে নামানো হলো রাজীবের বাড়ির পাশে একটা খোলা মাঠে। ধুলো উড়িয়ে যখন বিশাল হেলিকপ্টারটি মাটিতে স্পর্শ করলো, তখন মাঠের চারপাশে হাজারো মানুষের ভিড়। আমি জানালার দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পেলাম রাজীবের জরাজীর্ণ বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে একজন নারী, মুখটি ওড়না দিয়ে ঢাকা। তার কোলে একটি ছোট্ট শিশু। চেনা চেনা সেই মুখটি আমার মা। আমি জানি না মাও আমাদের দেখতাছে, হয়তো সেও আফসোস করতেছে। রাজীবও তার ঘরে এক কোণে অপরাধীর মতো লুকিয়ে আছে। যে সন্তান আর যে স্বামীকে ফেলে মা একদিন এক প্রতারকের পেছনে ছুটেছিল, আজ সেই ছেলে আকাশ ছুঁয়ে গ্রামে ফিরতে এক রাজপুত্রের মতো। হেলিকপ্টারের দরজা খুলতেই বাবা আমার হাতটা শক্ত করে ধরে বাইরে পা রাখলো। গ্রামবাসীর উল্লাস আর করতালি তখন চারপাশ কাঁপিয়ে তুলছে। হেলিকপ্টারের বিশাল শব্দটা ধীরে ধীরে মিলিয়ে আসার সাথে সাথে চারপাশে খোলা মাঠে
জমানো শত শত মানুষের ভিড়। ভিড়টা যেমন সমুদ্রের ঢেউয়ের মতো আমাদের দিকে উপচে পড়ছে। ধুলাবালি উড়িয়ে যখন আমরা মাটিতে পা রাখলাম, তখন পুরো মাঠ জুড়ে শুধু একটাই গুঞ্জন, সুমন প্রবাসী গিয়ে এখন কোটিপতি, একেবারে রাজপুতের মতো হেলিকপ্টারে চেপে দেশে ফিরেছে। বাবা এক হাতে আমাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলো, আর অন্য হাতে দাদা দাদির হাতে ধরে আগলে রাখলো। আমার 10 বছরের ছোট্ট মনটায় তখন এক অদ্ভুত তৃপ্তি আর গর্বের অনুভূতি হচ্ছিল। এতদিন যে গ্রামে মানুষ আমাদের করুণার চোখে দেখতো, অবহেলা করে পাশ কাটিয়ে যেত, আজ সে মানুষগুলোই চোখে মুখে শুধুই বিস্ময়, খাতির আর শ্রদ্ধার ছাপ। বাবা তখন আমাদের নিয়ে ভিড় ঠেলে ডুপ্লেক্স বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল। তখন ইচ্ছা করি একেবারের জন্য রাজীবের জরাজীর্ণ বাড়ির দিকে তাকাইনি, কিন্তু আমার কৌতূহলী চোখ দুটো সামলাতে না পেরে আমি পেছন ফিরে তাকিয়েছিলাম। দেখতে পেলাম রাজীবের বাড়ি সেই জরাজীর্ণ বাঁশের বেড়া, বারান্দায় খুঁটি ধরে দাঁড়িয়ে আছে একজন নারী, আমার মা। ওড়না দিয়ে মুখটা অর্ধেক ঢাকা থাকলেও মায়ের চোখ দুটি স্পষ্ট দেখা যাচ্ছিল। সেখান থেকে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে হয়তো। মায়ের কোলে ছোট্ট নিষ্পাপ একটা শিশু, যে হয়তো জানি না তার মায়ের বুকের ভেতর এখন কতটা তোলপাড় চলছে। আর ঘরের জানালায় এক কোণে চোরের মতো মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে রাজি। তার চোখে স্পষ্ট ধরা পড়ছিল অপরাধবোধ আর চরম হিংসার ছাপ। যে ধন সম্পদ আর টাকার লোভে সে আমার মাকে ফুসলিয়ে নিজের ঘরে তুলেছিল, আজ আজ তার চোখের সামনে বাবার এই বিপুল রাজকীয় রূপ দেখে তার পেটের ভেতর যেন বিষ জ্বলে উঠল। আমাদের নতুন 2 তলা ডুপ্লেক্স বাড়িতে পা রাখতে যেন পুরো পরিবারে এক স্বর্গীয় আনন্দ নেমে এলো। ধবধবে সাদা মেঝে, রাজকীয় আসবাবপত্র আর আধুনিক ডিজাইনের তৈরি এই বাড়িটা যেন শুধু একটা ইটের দালান ছিল না, ছিল বাবার বহু বছরের অপমান আর কষ্টের একটা কড়া জবাব। দাদা দাদি ঘরে ঢুকে আনন্দে কেঁদে ফেললো। গ্রামের বয়স্ক মুরব্বীরা বাবাকে ঘিরে ধরে প্রশংসা করতে লাগলো। তারা বলা বলি করতেছে, সুমন রে, তোর ধৈর্য আর সততার ফল আল্লাহ তোরে দিয়েছে। আর ওই কুলাঙ্গার বউটা নিজের পায়ে নিজেই কুড়াল মারলো। রাজপ্রসাদের মতো সংসার ফেলে শেষে একটু টাউট বাটপাড়ের ভাঙা ঘরে যেয়ে উঠলো। বাবা গ্রামের সবার সাথে হেসে হেসে কথা বললেও আমি বাবার চেহারার ভেতর একটা চাপা হাহাকার টের পাচ্ছিলাম। দৈহিক এই বিপুল প্রাচুর্যের আড়ালেও বাবার মনের ভেতরে গভীর হতের দাগ রয়ে গেছে, যা হয়তো কোনোদিন মোছার নয়। পরের দিন সকালে বাবা আমাকে সাথে নিয়ে গ্রামে বাজারে বের হলো। বাবাকে নতুন একটা দামি পাঞ্জাবি পরতে দেখে, আমার হাতে দামি ঘড়ি দেখে গ্রামের ছোট বড় সবাই এসে সালাম দেওয়া শুরু করলো। যে বাজারে যেতে আমার এক সময় লজ্জা লাগতো, মায়ের নাম নিয়ে মানুষ হাসাহাসি করতো বলে আমি যে পথ এড়িয়ে চলতাম, আজ সে পথ দিয়েই বাবা আমাকে বীরদাপটে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। রাজীবদের বাড়ির সামনে সেই সরু মাটির রাস্তায় উঠতেই হঠাৎ আমাদের একদম মুখোমুখি পড়ে গেল মা। মায়ের হাতে ছিল একটা পুরনো প্লাস্টিকের ব্যাগ, পরনে একটা বলেন চেরা শাড়ি, চুলে কোনো যত্ন নেই, আগের সেই সাজগোজ বা অহংকারের চিঠি ফোটাও মায়ের মধ্যে আর অবশিষ্ট ছিল না। আমাদের সামনাসামনি দেখে মা থমকে দাঁড়ালো। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে থাকার পর মা আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। হাতের ব্যাগটা মাটিতে ফেলে দিয়ে দৌড়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আমার সোনা বাবারে, আমারে একটা বারও মা বলে ডাকবি না। আমি তোদের কাছে অনেক বড় অপরাধী, অনেক বড় পাপ করেছি রে বাবা, আমাকে তোরা একটু ক্ষমা করে দে। মা হাউমাউ করে কেঁদে উঠে আমার পা দুটো জড়িয়ে ধরতে গেল। আমি চমকে উঠে
বাবার পেছনের দিকে সরে গেলাম এবং বাবার হাতটা আরো শক্ত করে চেপে ধরলাম। এক বুক অভিমান আর কান্না আমার গলার কাছে এসে দলা পাকিয়ে গেল। 10 বছর একটা শিশু মন থেকে আর মায়ের প্রতি এই ঘৃণা তৈরি হওয়া সহজ ছিল না। কিন্তু বিগত 2টি বছর ধরে গ্রামে আমি যে অপমান সহ্য করেছি তার জন্য তো এই নারীটি দায়ী। বাবা অত্যন্ত শান্ত ধীর গলায় মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে বলল, চোখে কোনো রাগ বা হিংসা ছিল না, ছিল শুধু চরম অবহেলা আর ঘৃণা। বাবা গম্ভীর গলায় মাকে উদ্দেশ্য করে বলল, যেদিন আপনি স্বামীর বিশ্বাস আর 10 বছরের বাচ্চাটার ভবিষ্যৎ এক বাটপারের হাতে বিক্রি করে দিয়েছিলেন, ঠিক সেদিনই এই ছেলের মা মরে গেছে। আজ আপনার এই কান্না কোনো অনুশোচনা কান্না নয় সালাম, আজ আপনি কাঁদছেন কারণ আপনার হিসেব ভুল হয়ে গেছে। আপনি ভেবেছিলেন রাজীবের কাছে গিয়ে সুখে থাকবেন, আর আজ দেখতে পাচ্ছেন আমি শূন্য থেকে আকাশে উঠে গেছি আর আপনি নরকে তলিয়ে গেছেন। এটা আপনার পাপের শাস্তি। কথাগুলো বলে বাবা মায়ের দিকে আর এক মুহূর্তেও না তাকিয়ে আমার হাত ধরে সামনে সামনে হেঁটে চলে আসলো। পেছন থেকে মায়ের করুণ কান্নার শব্দ আর ভুল শিকার আর্তনাদ বাতাসে ভেসে আসছিল, কিন্তু বাবা একবারের জন্য পেছনে ফিরে তাকায়নি। বাজারে যাওয়ার পর গ্রামের মানুষের মুখে মুখে জানতে পারলাম রাজীবের সংসারের আসল রূপ। রাজীব ভেবেছিল আমার মা বাবার পাঠানো লাখ লাখ টাকা আর গয়না নিয়ে তার কাছে গেছে, কিন্তু বাস্তবে এসে দেখেছে মা শুধু নিজের ব্যবহৃত কিছু গয়না ছাড়া আর কিছুই আনতে পারেনি, কারণ সব টাকা আগে শেষ হয়ে গেছে। সেই রাগেও হতাশায় রাজীব নাকি প্রতিদিন মায়ের উপর অত্যাচার চালায়, মারধর করে। মা এখন রাজীবের সংসারে এক কাজের মেয়ের মতো জীবন কাটাচ্ছে। যে সুখের আশায় মা নিজের কুল মান সংসার ভাসিয়ে দিয়েছিল, সেই সুখে এখন তার কাছে এক বিষাক্ত অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দুপুরে বাড়ি ফেরার পর দাদি বাবার জন্য নিজের হাতে নানা রকম খাবার রান্না করে সাজিয়ে দিল। খাওয়া দাওয়া পর দাদা আর দাদি আবার বাবার কাছে সেই পুরনো বিয়ের প্রসঙ্গটা তুলল। দাদা দাদি চিবুক ধরে আগে পুল্লত কণ্ঠে বলল, সুমন, জীবনে যা হওয়ার তো হয়েই গেছে বাবা, অতীতের ওই কষ্ট আঁকড়ে ধরে রাখলে তো চলবে না। তোর বয়স এখনো কতটুকু, আর 10 বছরের বাচ্চাটার দিকে তাকিয়ে দেখ, ওর তো একটা চেহারা হওয়ার দরকার, ঘরে একজন লক্ষ্মী বউ দরকার যে এই সংসারটাকে সামলে রাখবে। বাবা এবার আর আগের মতো সরাসরি মানা করলো না, কিছুক্ষণ নীরব থেকে আমার দিকে তাকালো। বাবার চোখে ছিল অপর মমতা। দীর্ঘশ্বাস ফেলে বাবা আমাকে কাছে টেনে নিয়ে বলল, তুই কি চাস আমি আবার বিয়ে করি? তোর জন্য একটা নতুন আম্মু নিয়ে আসি। আমি বাবার হাত দুটি জড়িয়ে ধরে বললাম, বাবা, আমি এমন একজন আম্মু চাই যে তোমাকে অনেক ভালোবাসবে, দাদা দাদিকে দেখে রাখবে, আর আমাদের ছেড়ে কোনোদিনও অন্য কারোর কাছে চলে যাবে না। বাবা আমার কপালে একটা চুমুকে শান্ত গলায় দাদাকে বলল, ঠিক আছে বাবা, তোমরা যেখানে বলবে, আর আমার ছেলে যাকে পছন্দ করবে আমি তাকেই এই ঘরে বউ করে নিয়ে আসব। তবে এবার আর কোনো ভুল সিদ্ধান্ত নয়। বাবার এই সম্মতি শুনে দাদা দাদির মুখে এতদিন পর এক সিলটা হাসি রেখা ফুটে উঠল। পুরো ডুপ্লেক্স বাড়িটাই নতুন করে আশা ও আনন্দের সঞ্চয় হলো। আমরা যখন আমাদের নতুন জীবনের স্বপ্ন বুনছি, ঠিক তখনই গ্রামে এক কোণে রাজীবের মনে জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর হিংসা ও প্রতিশোধের আগুন।
পরম সুখে থাকা সুমনের ওপর কিভাবে আঘাত হানা যায় সেই কুস্তির চতরাতেই ব্যস্ত হয়ে উঠেছিল সে। রাজীবের মনের সেই হিংসার আগুন দাবানলের মতো জ্বলতে থাকলেও বাবার বিন্দুমাত্র ক্ষতি করার ক্ষমতা তার ছিল না। বাবার অর্থ ক্ষমতা আর সতর্কতার কাজে রাজীবের মতো এক চুনোপুটির সমস্ত চক্রান্ত এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। বাবার প্রবাসে থাকা বন্ধুদের ও স্থানীয় প্রভাবশালীদের সাথে যোগাযোগ এতই শক্ত ছিল যে রাজীব কোনো কুচক্রী পদক্ষেপ নেওয়ার সাহসই পেল না। বরং গ্রামের মানুষে তাকে থুতু দিতে লাগলো এবং স্পষ্ট জানিয়ে দিল সুমনের গায়ে এক আঁচড় লাগলে পুরো গ্রাম মিলে রাজকীয় বাড়ি ছাড়া করবে। ভয় আর হীনসম্মলতায় রাজীব ঘরের কোণে মুখ লুকিয়ে বসে রইল। দাদা দাদি আর আমার পছন্দের ওপর ভিত্তি করে বাবার জন্য মেয়ে খোঁজা শুরু হলো। কয়েকদিনের মধ্যেই পাশের থানার এক সম্ভ্রান্ত মধ্যবিত্ত পরিবারের অবিবাহিত মেয়ের খোঁজ পাওয়া গেল। নাম রূপা, একদম সাধারণ, দেখতেও মোটামুটি সুন্দরী, শান্তশিষ্ট এবং অসম্ভব মার্জিত স্বভাবের এক মেয়ে। বাবা নিজে গিয়ে তার সাথে কথা বলবেন উনি নিঃসংকোচে বাবাকে জানালেন। তিনি বাবার অতীত জানেন এবং আমার মতো একটি 10 বছরের অবুঝ বাচ্চাকে নিজের গর্ভের সন্তানের মতো ভালোবাসা দিয়ে আগলে রাখতে তার কোনো আপত্তি নেই। প্রথম দেখাতেই রূপা খালাকে আমার খুব পছন্দ হয়ে গেল। আমার মনে হলো আল্লাহ অবশেষে আমাদের কপালে সত্যিকারে একটা মা লিখে দিয়েছেন। বিয়ের কথাবার্তা পাকা হওয়ার পর বাবা এক মুহূর্ত দেরি করলো না। বাবা সাফ জানিয়ে দিলেন, আমি কোনো বকেয়া বা শর্ত বিশ্বাসী নই। বিয়ের দিনে নগদে 5 লক্ষ টাকা দেনমোহর এবং 10 ভরি টাকা পাকা সোনার গয়না, 2 ভরি পাকা সোনার গয়না কনেপক্ষের হাতে তুলে দেওয়া হলো। কনেপক্ষের লোকজন তো বটেই, পুরো এলাকার মানুষ বাবার এই রাজকীয় উদারতা দেখে তাজ্জব বনে গেল। বিয়ের দিন পুরো গ্রাম জুড়ে এক বিশাল উৎসবের আমেজ তৈরি হলো। ডুপ্লেক্স বাড়িটা রঙিন আলো আর তাজা ফুল দিয়ে রাজপ্রাসাদের মতো সাজানো হলো। বাবা গ্রামের প্রতিটা ঘর থেকে ছোট বড় সবাইকে ধুমধাম করে দাওয়াত দিলেন। গরিব দুঃখী থেকে শুরু করে গ্রামের মাতব্বর কেউ বাদ পড়ল না। তবে একটি পরিবারের বর্জন করা হলো, সেটা হলো রাজীবের পরিবার। বাবা স্পষ্ট বলে দিয়েছিল, যেখানে বিষের গন্ধ আছে সেখানে আমরা আনন্দের বাতাস ঢুকতে দেবে না। বিয়ের অনুষ্ঠান শেষে নতুন বউকে নিয়ে আসার পালা। শহরে বড় কনভেনশন সেন্টার থেকে যখন বাবা নতুন বউকে নিয়ে হেলিকপ্টারে চেপে গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন, তখন পুরো গ্রামে যেন নতুন করে সাড়া পড়ে গেল। আকাশের বুক চিরে হেলিকপ্টারের আওয়াজ পেতে গ্রামে হাজার হাজার মানুষ মাঠে এসে জমা হলো। আমাদের বিশাল ডুপ্লেক্স বাড়ির পাশে খোলা মাঠে যখন হেলিকপ্টারটি এসে নামলো, বাতাস আর ধুলোর ঝাপটায় চারপাশ মুখরিত হয়ে উঠল। হেলিকপ্টারের দরজা খুলে বাবা নামলেন রাজকীয় বেশে, আর তার হাত ধরে নেমে এলেন লাল বেনারসি পরা, সোনার গয়নায় মোড়ানো নতুন কনে। নামার সাথে সাথে নতুন মা আমাকে কাছে টেনে নিয়ে কপালে একটা পরম চেহের চুমু খেলেন। আমার ছোট বুকটা এক অজানা সুখে ভরে উঠল। ঠিক সেই মুহূর্তেই মাঠের এক কোণে ভিড়ে আড়ালে দাঁড়িয়ে থাকা জর্জীর্ণ রাজীবের বাড়ির দিকে আমার চোখ গেল। বারান্দায় খুঁটি ধরে দাঁড়িয়ে আজও অধীর ধারায় কাঁদছিল মা। চোখে তার সীমাহীন অনুশোচনা, হাহাকার আর আত্মজ্ঞানী। মায়ের কোলে রাজীবের দেওয়া কান্নারত সন্তান। গ্রামের প্রতিটি মানুষের মুখে তখন সুমনের রাজকীয় বিয়ে আর নতুন বইয়ের সৌন্দর্য প্রশংসা। হাজার মানুষের আনন্দের কোলাহল আর সুস্বাদু খাবারের সুবাস মা ও রাজীবের ঘরে ওপর দিয়ে ভেসে যাচ্ছিল। মা চোখে দেখতে পাচ্ছিল যে রাজপ্রাসাদের মতো সংসার আর ভালোবাসা সে হেলায় হারিয়েছে।
আজ সেখানে অন্য এক নারী রাজরানীর মতো প্রবেশ করছে। মায়ের মনের ভেতরে যে আফসোস দাগ বানল জ্বলছিল, তা হয়তো সারা জীবনেও নিভে না। ভেতরে গিয়ে রাজীব মায়ের ওপর সমস্ত রাগ আর হতাশা ঝাড়তে শুরু করলো। তোর জন্য আজ আমার এই অবস্থা, তুই একটা অলক্ষী। রাজীবের এই চিৎকার আর গালাগালি বাইরের মানুষ শুনতে পাচ্ছিল। যে রাজীবের হাত ধরে মা নিজের সংসার ভেঙেছিল, সেই রাজীব এখন মাকে প্রতিদিন চোখের জল আর লাঞ্ছনা ছাড়া কিছুই দিতে পারছিল না। মা বুঝতে পেরেছিল নিজের পায়ে নিজে কুড়াল মেরে সে আজ এক জীবন্ত নরকে বসবাস করছে, যেখান থেকে বের হওয়া আর কোনো উপায় নেই। বিকেলের দিকে বিশাল প্যান্ডেলে হাজার হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করা হলো। পোলাও, খাসির মাংস আর মিষ্টির সুবাসে পুরো এলাকা মো মো করছিল। গ্রামের মুরব্বীরা বাবাকে মাথায় হাত দিয়ে দোয়া করেছিল, সুমন, তোর ধৈর্য আর সত্যতা পুরস্কার তুই পেয়েছিস, আর পাপী আর সাজা এই দুনিয়াতেই পেয়ে গেল। সন্ধ্যায় যখন রঙিন বাতিগুলোতে পুরো ডুপ্লেক্স বাড়িটা হেসে উঠল, তখন বাড়ির সুপ্রস্তুত বারান্দায় নতুন আম্মু আমাকে কোলে বসিয়ে আদর করেছিলেন। দাদা দাদি হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে হাসছিলেন, আর বাবা বারান্দায় দাঁড়িয়ে শান্ত চোখে আকাশের দিকে তাকিয়েছিলেন, যেখানে আর কোনো জমানো কষ্ট নেই, আছে শুধু এক শান্ত পূর্ণতার অনুভূতি। যে মা একদিন ভণ্ড ভালোবাসার আশায় 10 বছরের সন্তান আর বিশ্বাসী স্বামীকে পথে ফেলে চলে গিয়েছিল, আছে এক জরাজীর্ণ ঘরে বসে নিজে ভুল হিসেব নিকেশে খেসারত গুনছে। আর অন্যদিকে সত্যতা, ধৈর্য আর ভালোবাসার জোরে আমার বাবা শূন্য থেকে আকাশ ছুঁয়ে আমাদের এক শূন্য পরিপূর্ণ সংসার উপহার দিলেন। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আপনাদের কমেন্ট পেয়ে গেলে এরকম সাংসারিক গল্প দ্রুত আপলোড করব। সমাপ্ত। অবশ্যই গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। এরকম গল্প আরো আপলোড করব আপনাদের রেসপন্স পেলে। কেমন লাগলো গল্পটি? এই কাহিনীর সাথে একটা সত্য কাহিনী মিল রয়েছে, সত্য ঘটনা অবলম্বনে। প্রায় অনেক গ্রামে গ্রামে শহরে এই কাহিনী ঘটে থাকে।